তো কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য আবার একটা নতুন এবং দারুণ একটা দঙ্গ নিয়ে এসেছি, যার নাম দ্য গ্রেট অফ মিস্টিক্যাল রিলেম। হ্যাঁ, জানি এখন তোমরা অনেকেই কমেন্ট করবে যে ডেনিস্টিন নেক্সট পার্ট চাই, তো ওটারও কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপলোড করার চেষ্টা করব। তবে এই দঙ্গটাও কিন্তু অনেক ভালো, এটা এতটা ভালো যে তোমরা প্রেমে পড়ে যাবে। তাই দঙ্গটা অবশ্যই পুরোটা দেখো। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা জানতে পারি পৃথিবীতে একটা স্টেরয়েড পড়েছে, যার কারণে পানিতে সুনামি উঠে বড় বড় সাম্রাজ্যগুলো হঠাৎ করেই শেষ হয়ে যায় আর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। কিন্তু এই ঘটনার অনেক বছর পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় আর মানুষরা ওই ঘটনাটা পুরোপুরি ভুলে যায়। এরপর আমরা ফ্যাং সিটির সিন দেখি, যেখানে একটা ঘোড়ার গাড়ি একটা বড় মেনশনের সামনে থামে আর সেখান থেকে শিতিং নামের একজন লোক নামে, যার অবস্থা বেশ খারাপ লাগছিল। শিতিং জিন পরিবারের সপ্তম জামাই। শিতিং এর গলায় একটা অদ্ভুত ধরনের দাগ দেখা যায়। ভিতরে শিতিং এর স্ত্রী আর মেয়ে একটা রুমে বসে তার সুস্থ হওয়ার অপেক্ষা করছিল। তখনই ডাক্তার এসে তার স্ত্রীর কাছে জানায় যে শিতিংকে বাঁচানো যায়নি। এটা শুনে শিতিং এর স্ত্রী খুব বাজেভাবে কান্না করতে লাগে। এরপর সিন শিফট হয় আর আমরা জিন পরিবারের ইনসেস্টার হাউস দেখি। সেখানে তিনজন লোক হাঁটু গেড়ে কাউকে বলছে যে শিতিং ফিরে এসেছে, তবে ওর গলায় একটা অদ্ভুত চিহ্ন রয়েছে। এটা শুনে সেই ব্যক্তি ওদের তিনজনকে চলে যেতে বলে, কিন্তু তখনই ওই তিনজনের পিছনে কেউ একজন এসে ওদেরকে মেরে ফেলে। এরপর আমরা জিন বংশের প্রধানকে দেখি। সে তার সপ্তম বোনকে বলছে যে সে কিভাবে কোনো বাইরের লোককে ওই 7 স্টেজের অর্ব দিতে পারে। তখন জিন জেন তার ভাইকে বলে যে সে শিমুকে কিভাবে বাইরের লোক বলতে পারে, ও তো তার স্বামীর ছেলে। যদি শিতিং না থাকতো তাহলে আজ জিন ফ্যামিলি এতটা রেসপেক্টফুল হতো না। তাই জিন জেন শিমুকে অ্যাডপ্ট করতে চায়, কিন্তু এটা শুনে ওনার মাথা গরম হয়ে যায়। ঠিক তখনই জিন ফ্যামিলির পঞ্চম ছেলে এসে একটা টোকেন দেখিয়ে বলে পরিবারের বড়রা ওই ছেলেটাকে এখানে আনার অর্ডার দিয়েছে আর তারা আগেই এই ব্যাপারে সম্মতি জানিয়েছে। এরপর আমাদের শিকন ভিলেজের সিন দেখানো হয়, যেখানে শিমু তার বন্ধুর সঙ্গে শুকনো মাছ জড়ো করছিল, কিন্তু এক মহিলা ওদের তাড়িয়ে দেয়। তাই ওরা দুজন নিজেরাই মাছ ধরতে সমুদ্রে চলে যায়। শিমু মাছ ধরছিল, কিন্তু তখনই ও একটা ধীর স্বরের আওয়াজ শুনতে পায়, যা ওর কাছে সাহায্য চাইছিল। শিমু সেই আওয়াজের পেছনে যায় এবং একটা ঝিনুক দেখতে পায়, যার ভিতর থেকে গোলাপি রঙের আলো বের হচ্ছিল। শিমু ভাবতে থাকে এতে হয়তো কোনো ভূত আছে, তাই ও সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই একটা এভিল এনার্জি শিমুকে কাবু করে ফেলে আর শিমু ওই ঝিনুক খুলতে শুরু করে, যেটা খুলতেই ও একটা সি স্পিরিট দেখতে পায়। কিন্তু শিমুর শরীর থেকে অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় ও ডুবে যেতে লাগে। তখনই একটা মেয়ে ওকে বাঁচাতে আসে, তবে শিমু অজ্ঞান অবস্থায় ছোট শিমুকে দেখতে পারে, যে ওর বাবাকে বলছিল যেও না, তবে ওর মা ওর হাত ধরে রেখেছিল। এরপর শিমুর জ্ঞান ফিরলে ও সামনে ওর বন্ধুদের দেখতে পারে আর জিজ্ঞেস করে ওই মেয়েটা কোথায় গেল। শিমুর বন্ধু জ্যান বলে পাগল হয়ে গেছিস নাকি, কোন মেয়ে, এখানে কোনো মেয়ে নেই। তখনই ওদের নজর পড়ে শিমুর অর্বের উপর। জ্যান বলে এটা তো অনেক দামে বিক্রি করা যাবে, কিন্তু শিমু বলে এটা বিক্রির জন্য নয়। আর ওরা বাড়ি ফিরে যেতে লাগে। ওরা বাড়িতে পৌঁছলে দেখতে পারে ওদের বাড়ির অবস্থা খুবই খারাপ আর জ্যানের সামনেই ওর বাবা বসে আছে। যখনই জ্যান ওনাকে জিজ্ঞেস করার জন্য টাচ করে, তখনই ওর বাবা পড়ে যায় আর প্রচুর রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে ওরা তিনজন অনেক ভয় পেয়ে যায়। শিমু ঘরের ভিতরে দেখে একটা মাস্ক পরা মানুষ আছে, যিনি ওদের তিনজনকে ভিতরে টেনে নেয়। ওরা দেখতে পায় মাস্ক পরা সেই লোকটা জ্যানের মায়ের গলায় তলোয়ার ধরে আছে, আর এটা দেখে ওরা আরো ভয় পেয়ে যায়। তখন মাস্ক পরা লোকটা জ্যানের মাকে জিজ্ঞেস করে এই তিনজনের মধ্যে ওই বাচ্চাটাকে। জ্যানের মার চোখ তখন শিমুর উপর আটকে যায়, আর এতে মাস্ক পরা লোকটা সব বুঝে যায়। তাই সে সঙ্গে সঙ্গে জ্যানের মাকে মেরে ফেলে। এটা দেখে জ্যানের বোন জোরে জোরে কান্না করতে লাগে, আর জ্যান এটা সহ্য করতে পারে না, তাই ও মাস্ক পরা লোকটাকে মারতে এগিয়ে যায়, কিন্তু ওই লোকটা জ্যানকেও মেরে ফেলে। শিমু বিশ্বাস করতে পারছিল না এটা কি হচ্ছে। ও জ্যানের বোনকে বাঁচাতে তার কাছে চলে যায়, কিন্তু ওই মার্কসম্যান শিমুকে দূরে ফেলে দেয় আর জ্যানের বোনের মাথার উপর নিজের তলোয়ার রেখে দেয়। শিমু আর্তনাদ করছিল যেন ওকে ছেড়ে দেয়, কিন্তু ওই মার্কসম্যান জ্যানের বোনকেও নৃশংসভাবে মেরে ফেলে। এগুলো দেখে শিমু পুরোপুরি ট্রমাটাইজ হয়ে যায়, কারণ এক মুহূর্তেই ও ওর বন্ধু তার পরিবার সবকিছু হারিয়ে ফেলেছে। তাই ও রেগে গিয়ে ওই লোকটাকে মারতে চলে যায়, কিন্তু মার্কসম্যান শিমুর বুকের মধ্যেও তলোয়ার ঢুকিয়ে দেয়। ফলে শিমুর দেহ নিথর হয়ে যায় আর মার্কসম্যান ওই ঘরে আগুন লাগিয়ে চলে যায়। আমরা দেখি শিমু এখনো নিঃশ্বাস নিচ্ছিল আর ভাবছিল যে ওই লোকটাকে জীবিত ছাড়বে না। ঠিক তখনই ডিভাইন অর্ব শিমুর কাছ থেকে বেরিয়ে আসে আর শিমুর রক্ত ওটার উপরে পড়ে। এতে অর্বের পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায় আর অর্বটা ডিভাইন এনার্জি রিলিজ করে, আর সেই ডিভাইন এনার্জি শিমুর শরীরে ঢুকে যায় আর এতে শিমুর সব ক্ষত ঠিক হয়ে যায়।
কিছুক্ষণ পর ওইখানে কিছু লোক আসে যাদের জিনজান পাঠিয়েছিল শিমুকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা এখানে আগুন জ্বলতে দেখে অবাক হয়ে যায়। তখনই তারা একটা হাত দেখে যেটাতে সেই অর্ব ছিল। সবাই তাড়াতাড়ি ওকে বের করে আনে। ওনারা খুবই অবাক হয় যে এত আগুন লাগা সত্ত্বেও ওই বাচ্চাটা কিভাবে বেঁচে গেল। এরপর আমরা দেখি শিমু খারাপ স্বপ্ন দেখছিল, যেখানে জ্যান আর তার পুরো পরিবার শিমুকে দোষারোপ করছিল যে ওর কারণেই তাদের মৃত্যু হয়েছে। তখনই শিমু ঘুম থেকে জেগে ওঠে আর ওর সামনে ইউহানকে দেখতে পায়। শিমু জিজ্ঞেস করে এটা কোন জায়গা। তখন ইউহানের মা ওইখানে আসে আর বলে এটা সেই জায়গা যেখানে শিমুর বাবা থাকতেন, আর তিনি মৃত্যুর আগে শিমুর খেয়াল রাখতে বলেছেন, তাই শিমুকে এখানে আনা হয়েছে। আর চাইলেই ও তাকে নিজের সৎমা মনে করতে পারে। কিন্তু শিমু জিনজানকে ওই মানুষের নামটাই নিতে নিষেধ করে। তখনই শিমুর বুকের মধ্যে ব্যথা শুরু হয়। এটা দেখে জিনজান শিমুকে বলে যে ওর বেশি চাপ নেওয়ার দরকার নেই, কারণ ওর বাবা জিন ফ্যামিলির কারণেই মারা গেছে। কিন্তু শিমু বলে ওর বাবা বা জিন ফ্যামিলির সাথে ওর কোনো সম্পর্ক নেই, ও শুধু এখান থেকে চলে যেতে চায়। তখন জিনজান শিমুকে প্রশ্ন করে এই অবস্থায় ও কি বাইরের দুনিয়ায় নিজের জীবন চালিয়ে যেতে পারবে। এখন শিমুর সামনে দুটো রাস্তা আছে, হয় অতীত ভুলে ও নতুন জীবন শুরু করবে, বা ওর বাবার মতো একজন মার্শাল আর্টিস্ট হয়ে বাঁচবে। এরপর জিনজান বলে একজন মার্শাল আর্টিস্টের জীবন বডি রিফাইনিং দিয়ে শুরু হয়। এরপর সে শিমুকে কাল্টিভেশনের সব রিলিম সম্পর্কে জানায় এবং শিমুকে বলে যে তার টার্গেট হবে অন্তত ডিভাইন রিলিমে পৌঁছানো। এরপর জিনজান বলে যে শিমু শুধু মার্শাল আর্টের সাহায্যে বেঁচে থাকতে পারবে, কারণ মার্শাল আর্ট দিয়ে সে তার শরীরকে পিউরিফাই করতে পারে, আর তা না হলে একদিন তার শরীরে একটা চিহ্ন চলে আসবে আর তারপর তার আয়ু কমে যাবে। এর সাথে জিনজান এই কাজে শিমুকে পুরো সাহায্য করার কথাও বলে। এরপর আমরা 1 মাস পরের সিন দেখি, যেখানে শিমু তার বন্ধু আর তাদের প্যারেন্টসের কবরে যায় এবং তাদের বলে যে ও তাদের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে। কয়েক বছর পর আমরা দেখি শিমু বড় হয়ে গেছে আর ও এখন মার্শাল আর্টিস্ট হয়ে গেছে। এর সাথে ও এখন 11 নম্বর র্যাঙ্কে আছে। আমরা দেখি শিমু একটা বন্য শুকরকে মেরে কাঁধে তুলে নিয়ে যেতে লাগে। ঠিক তখনই ওর অর্ব জ্বলে ওঠে। ও মনে মনে ভাবে যে যখনই বড় কোনো বিপদ আসে তখনই ওর অর্ব জ্বলে ওঠে, যেন অর্বটা ওকে সতর্ক করছে। এরপর শিমু সামনের মন্দিরে কিছু একটা দেখে চুপচাপ সেখানে যায়। শিমু জানতে পারে ওইখানে দুজন মানুষ আছে যারা ট্রাভেলার, কিন্তু ওরা খুবই ক্লান্ত আর ক্ষুধার্ত। তাই শিমু ওদের কাছে যায় এবং যে শুকরটাও মেরেছিল সেটাকে গ্রিল করতে শুরু করে। ওরা তিনজন নিজেদের মধ্যে কথা বলছিল এবং ওই এলাকার বিখ্যাত পরিবারগুলোর কথা উঠে আসে। তাই ওই লোকটি যার নাম জং মিং ছিল সে শিমুকে জিজ্ঞেস করে যে শিমু নিশ্চয়ই বড় কোনো বংশের ছেলে, কিন্তু শিমু সরাসরি মানা করে বলে না, সে একটা সাধারণ বংশের যে একটু মার্শাল আর্ট জানে। ঠিক তখনই ওদের কথার মাঝখানে একটা মনস্টার গেট ভেঙে ওইখানে ঢুকে পড়ে। শিমুর অর্ব আবার জ্বলে ওঠে, যার ফলে ও বুঝতে পারে যে এটাই সেই বিপদ যা অর্ব জানাতে চেয়েছিল। এখন ওই মনস্টারটা দেখে জংমিং আর তার মেয়ে বেশ ভয় পেয়ে যায়। তাই শিমু তাদেরকে দূরে কোথাও গিয়ে লুকিয়ে থাকতে বলে। তারপর ও সেই জম্বির মতো মনস্টারের উপর তলোয়ার দিয়ে আক্রমণ করে। শিমু মনে করে এবার ওই মনস্টারটা আর উঠবে না, কিন্তু মনস্টারটা তেমন কিছুই হয় না আর ও আবার আক্রমণ করে। জংমিং বুঝতে পারে যে তাকে তার মেয়েকে নিয়ে কোথাও লুকাতে হবে, তাই ওরা পালাতে শুরু করে। কিন্তু ওদের পালাতে দেখে মনস্টারটা ওদের উপরই আক্রমণ করে, তবে শিমু এসে ওকে থামিয়ে দেয়। এখন জংমিং তার মেয়েকে লুকানোর জন্য বলে সে ওই মনস্টারটা মারতে চলে যায়। এদিকে শিমু বুঝে যায় যে এই মনস্টারটার দুর্বল জায়গা হলো ওর গলা, তাই শিমু ওর গলায় আক্রমণ করে, কিন্তু মনস্টারটা ব্লক করে দেয়। কিন্তু ঠিক তখনই মনস্টারটা জংমিংকে দেখে তার পেটের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। জংমিং তারপরও মনস্টারের হাত শক্ত করে ধরে রাখে এবং শিমুকে বলে মনস্টারের গলা কাটতে। শিমু তখন ওর সোয়ার্ড দিয়ে মনস্টারের গলা কেটে ফেলে। এরপর শিমু দ্রুত ডাক্তার আনতে যাওয়া ধরে, তবে জংমিং ওকে থামায় আর বলে এখন অনেক দেরি হয়ে গেছে। এরপর জংমিং শিমুকে একটা বক্স দেখায় আর বলে এটা ওদের পরিবারের সবচেয়ে মূল্যবান ট্রেজার, আর এটা শিমুকে দিয়ে ওনার মেয়ের সবসময় রক্ষা করার শর্ত দেয়। কিন্তু শিমু বলে ও ওনার মেয়েকে বিয়ে করতে পারবে না। তখন জংমিং জিজ্ঞেস করে কেন, ও কি দেখতে এতই খারাপ? শিমু চুপ করে থাকে আর মানতে চায় না। তবে জংমিং এই দায়িত্ব শিমুর হাতে দিয়ে মারা যায়। এরপর ওরা দুজন জংমিং এর শেষ কাজ সম্পন্ন করে, আর শিমু জংমিং এর মেয়ে জংশিউকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর বলে যে ও জিন ফ্যামিলির সপ্তম মেয়ের অ্যাডপ্টেড ছেলে, আর ও ট্রেজারও ফিরিয়ে দেয়। তবে ও সবসময় শিউকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। তবে জংশিউ সে ট্রেজারটা ফেরত নিতে চায় না, তাই শিমুকেও মানতে হয়। এরপর শিমু জংশিউকে বু ফ্যামিলির ম্যানশনে নিয়ে আসে, কারণ জংশিউর এঙ্গেজমেন্ট বুইয়াং এর সঙ্গে হয়ে গেছে, আর জংমিংও জংশিউকে এখানে নিয়ে আসছিল। বুইয়াং জংশিউকে দেখে খুশি হয়ে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। তখন জংশিউ পুরো ঘটনা খুলে বলে, যেটা শুনে বুইয়াং এর অনেক খারাপ লাগে। এরপর সে শিমুকে ধন্যবাদ জানায় জংশিউকে বাঁচানোর জন্য। তারপর শিমু এখান থেকে চলে যায়, কিন্তু ভিতরে ভিতরে বুইয়াং এর বিষয়টি ভালো লাগেনি যে শিমু জংশিউকে ছাড়তে এসেছে।
পরের সিনে আমরা দেখি গোল্ডেন ড্রাগন আর ব্ল্যাক ফক্স নামে দুটা গ্যাং নিজেদের মধ্যে লড়াই করছিল। ব্ল্যাক ফক্স ভালো গ্যাং ছিল, কিন্তু তারা হারছিল। তখনই হঠাৎ একজন জন কর্ন নামের লোক ব্ল্যাক ফক্সের পক্ষে লড়তে আসে, আর ও খুব সহজেই পুরো গোল্ডেন ড্রাগন গ্যাংকে হারিয়ে দেয়। এরপর আমরা দেখি ব্ল্যাক ফক্স গ্যাংয়ের লিডার জন কর্নকে পুরস্কার হিসেবে কিছু গোল্ডেন কয়েনও দেয়, কিন্তু সে ওই কয়েনগুলো না নিয়ে লিডারের কাছে জিজ্ঞেস করে যে যেই লোকটাকে খুঁজতে দিয়েছিল তাকে কি পেয়েছে। লিডার তখন সেই লোকটার ছবি দেখায় যিনি জ্যান আর তার পরিবারকে মেরেছিল। জন কর্ন ওই ছবি নেয় আর লিডারকে একটা স্পেশাল শর্ট বানানোর কাজ দেয় এবং বিনিময়ে কিছু টাকাও দেয়। এরপর জন কর্ন একটা খালি গলিতে এসে পড়ে, আর আমরা দেখতে পাই জন কর্ন আসলে আমাদের শিমু। কিন্তু শিমুকে একটু দুর্বল লাগছিল, কারণ ওর পিটারসন ডিজিজ হয়েছে, যা ক্রমেই বাড়ছে। ওকে দ্রুত এই রোগের চিকিৎসা খুঁজে বের করতে হবে, কারণ এই রোগের কারণে শিমুর বাবা শিতিং মারা গিয়েছিল। পরের সিনে আমরা শিমুকে সোয়ার্ড প্র্যাকটিস করতে দেখি এবং সে অন্যদের থেকে অনেক ভালো করছিল। এজন্য সবাই তার প্রশংসাও করতে শুরু করে আর বলে যে শিমু হয়তো আসন্ন প্রতিযোগিতায় জয়ীও হতে পারে। ঠিক তখনই শিমুর মাস্টার ওইখানে এসে ওর প্রশংসা করে, কিন্তু হঠাৎ শিমুর বুকের মধ্যে ব্যথা শুরু হয় এবং শিমু কিছুক্ষণ নিজের ব্রিদিং কন্ট্রোল করে, ফলে ও কিছুটা ঠিক অনুভব করে। শিমুর ব্যথা দেখে ওর মাস্টার ওকে একটা ঔষধ বানানোর ফর্মুলা দেয় যেন ভালো হয়ে যায়। এখন শিমু ফর্মুলা দেখছিল আর মনে মনে ভাবছিল যে ওর কাছে তো খাওয়ার টাকাই নেই, এই মেডিসিন কোথা থেকে আনবে। তখনই হঠাৎ ওর বোন ইউহান এসে পড়ে। শিমু বলে ওর এখানে এত বেশি আসা উচিত না। ইউহান তখন শিমুকে অনেকগুলো টাকা দিয়ে বলে যে ও সব শুনে ফেলেছে, এজন্য ও ওটা রাখতে পারে। এরপর ইউহান যেতে লাগে, কিন্তু হঠাৎ শিমুর পিটারসন ডিজিজ বেড়ে যাওয়ায় ও ছাদ থেকে পড়ে যায়। ইউহান বুঝতে পারে না কি করবে, তাই সে শিমুকে বাড়ি নিয়ে যায়। আমরা দেখি শিমু ওর সামনে একটা শক্তিশালী বানর দেখে। সে কোনোভাবে সব এনার্জি নিজের মধ্যে নিতে শুরু করে, যার ফলে শিমু অনেক ভালো ফিল করে। এরপর শিমুর জ্ঞান ফিরে আসে। জিনজান শিমুকে জিজ্ঞেস করে ওর অসুস্থতা কি আগে থেকে আরো বেড়ে গেছে। শিমু হ্যাঁ বলে এবং বলে আগে সে একটু ব্যথা অনুভব করত, যা সে ব্রিদিং এর মাধ্যমে ঠিক করে ফেলতো, কিন্তু এখন সে তো অজ্ঞান হয়ে পড়ে। জিনজান বলে শিমুকে দ্রুত স্পিরিট অর্ব পেতে হবে, এটাই একমাত্র উপায় যার মাধ্যমে শিমু বাঁচতে পারে। শিমু জিজ্ঞেস করে উনি কি বিশ্বাস করে যে স্পিরিট অর্বে ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। জিনজান হ্যাঁ বলে, কেননা যেদিন শিতিং মারা গিয়েছিল সে ওই অর্বটাই চাইছিল, আর ওই অর্বটা পাওয়ার জন্যই জিন পরিবারের জন্য সে অনেক পরিশ্রম করেছে। কিন্তু ওই অর্বটা পাওয়া এতটা সহজ নয়, কারণ এত কিছু করার পরও জিন পরিবার ওই অর্বটা দেয়নি। এরপর জিনজান আর ইউহান শিমুকে বিশ্রাম করার জন্য বলে চলে যায়। সিন চেঞ্জ হয় আর আমরা গোল্ডেন গ্যাংয়ের লিডারকে দেখি। সে তার সাথে সাথে একজন লোকের কাছে আসে আর তাকে বলতে থাকে যে কিভাবে জন কন এক ঘুষিতে তাকে কয়েকদিনের জন্য অসুস্থ করে ফেলেছে। এখন জন কনের কথা শুনতে শুনতে ওই লোকটা রেগে যায় আর নিজের লাঠি জোরে মাটিতে মারে, আর এইটুকুতেই অনেক বড় ইম্প্যাক্ট সৃষ্টি হয়। লোকটা কে বা জন কন মানে শিমুর উপরই বা রেগে গেল কেন, এইসব প্রশ্ন নিয়েই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।